সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, প্রভাষক রসায়ন, চাঁদপুর সরকারি কলেজ। তোমাদের সামনে আবার আজকে আসলাম অ্যারোমেটিক যৌগ নিয়ে কিছু বলার জন্য। গত ক্লাসের কন্টিনিউয়েশনে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি অ্যারোমেটিক যৌগে রেজোনেন্স বা অনুরণন। দেখো, রেজোনেন্স বিষয়টি অ্যারোমেটিক যৌগেও হতে পারে, অন্যান্য অ্যালফিটিক যৌগেও ক্ষেত্রবিশেষে হতে পারে। আমাদের আজকের আলোচনাটি আমরা সীমাবদ্ধ রাখব শুধুমাত্র অ্যারোমেটিক যৌগের রেজোনেন্সের ক্ষেত্রে। এখন এই রেজোনেন্স বা অনুরণন এই বিষয়টি কি, এটি একটু আমাদের আগে ক্লিয়ার হতে হবে। দেখো, আমি বোর্ডে প্রথমে একটি স্ট্রাকচার ড্র করে রেখেছি। স্ট্রাকচারটি তোমরা সবাই জানো, এটি হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। এখানে একটা বন্ধন পরপর পাই বন্ধন আছে, এটিও তোমরা জানো। এখন তোমরা প্রথম বর্ষে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছ যে সিগমা বন্ধন অধিক শক্তিশালী এবং পাই বন্ধন দুর্বল বন্ধন। তাহলে আমরা এখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখছি, সেই দ্বিবন্ধনের মধ্যে একটি সিগমা বন্ধন এবং দ্বিতীয়টি হচ্ছে পাই বন্ধন। যেহেতু পাই বন্ধন যখন ঘটিত হয় তখন দুইটি পরমাণুর সাথে তার বন্ধনটি সিগমা বন্ধনের মতো অত স্ট্রং হয় না, তাই পাই বন্ধনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো একটা স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো পাই বন্ধন থাকে তখন তারা একটু মুভ করার প্রবণতা দেখায়, এবং এই মুভমেন্টটা আরও অনেক পাকাপোক্ত হয় যখন এই পাই বন্ধনগুলো একটা পরপর অবস্থান করে। যেমন বেনজিনের মধ্যে দেখো, আমরা নর্মাল যে স্ট্রাকচারটি ড্র করি সেখানে প্রথমে একটি পাই বন্ধন, পরেরটিতে কোনো পাই বন্ধন নেই, তারপর আরেকটি পাই বন্ধন, তারপর আবার পাই বন্ধন নেই, তারপর আবার পাই বন্ধন, অর্থাৎ একটা বাদ দিয়ে দিয়ে পাই বন্ধনগুলো দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে একান্তরিত পাই বন্ধন। একান্তরিত অর্থাৎ এক যোগ অন্তর, অন্তর বলতে এখানে বোঝানো হচ্ছে পরপর, অর্থাৎ একটা পরপর যখন পাই বন্ধন থাকে সেটা হচ্ছে একান্তরিত পাই বন্ধন। আর তোমরা মনে রাখবে যে কেমিস্ট্রিতে যখন একান্তরিত পাই বন্ধন থাকে তখন তারা তাদের নিজেদের জায়গায় না থেকে একটু মুভ করার চেষ্টা করে। কোথায় মুভ করবে? যেমন ধরো, এই জায়গার পাই বন্ধনটি মুভ করে এই জায়গায় আসার চেষ্টা করবে, আবার এই জায়গার পাই বন্ধনটি মুভ করে তার পার্শ্ববর্তী যে জায়গায় পাই বন্ধনটি নেই সেখানে আসার চেষ্টা করবে, পরবর্তীতে আবার এই পাই বন্ধনটি মুভ করে তার পার্শ্ববর্তী জায়গায় আসার চেষ্টা করবে। এভাবে ঘটনাটি ঘটতেই থাকবে, কন্টিনিউয়াসলি সে মুভ করতে থাকবে। এই যে মুভমেন্টটা, এই মুভমেন্ট থেকেই আমরা যে কনসেপ্টটি পেয়ে থাকি তাকেই বলা হচ্ছে রেজোনেন্স বা অনুরণন। এখন এই বিষয়টির একটু বোঝার জন্য আমরা অন্য একটি আলোচনায় যেতে চাচ্ছি। যে তুমি প্রশ্ন করতে পারো যে স্যার, আমরা বুঝবো কিভাবে যে এটার মধ্যে রেজোনেন্স হচ্ছে? কেন আমরা বলছি যে একান্তরিত পাই বন্ধন থাকলে রেজোনেন্স হয়? দেখো, আমি এখানে তিনটি ডাটা লিখে রেখেছি। অ্যালকেনের মধ্যে যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা, অর্থাৎ কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বলতে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের মাঝখানে যে ডিস্টেন্সটা, যেমন ধরো আমি যদি লিখি মিথেন, আমি মিথেনের মধ্যে এখানে প্রতিটি কার্বন, এখানে আসলে মিথেন দিয়ে হবে না, মিনিমাম ইথেন লিখতে হবে। ইথেন, এইখানে এই যে কার্বন কার্বন যেই বন্ধন দৈর্ঘ্য বা দূরত্ব, এটা হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। একইভাবে আমরা যদি অ্যালকিনের দিকে তাকাই, যেমন ধরো আমরা যদি ইথিন লিখতে চাই, এই ইথিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটি হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। তাহলে একটু খেয়াল করো যে ইথিনে বা অ্যালকিনে এসে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটি কি হচ্ছে? কমে যাচ্ছে, 1.34। আচ্ছা, তাহলে এখানে সহজে মনে রাখার জন্য একটা জিনিস তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে বন্ধন ক্রম এবং বন্ধন দৈর্ঘ্য। এই দুইটা জিনিস হচ্ছে ব্যস্তানুপাতিক। বন্ধন দৈর্ঘ্য জিনিসটা বুঝলা, এই যে এটা কি বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন দূরত্ব বলে। বন্ধন ক্রম জিনিসটা তোমাদের সিলেবাসে ওইভাবে নেই, বাট সংক্ষেপে আমি যদি বলতে চাই, দেখো কোনো একটা যৌগে যখন একক বন্ধন থাকে তখন সেখানে বন্ধন ক্রম সাধারণত 1 হয়, যখন দ্বিবন্ধন থাকে তখন তার বন্ধন ক্রম জিনিসটা 2 হয়। ক্রম মানে
ক্রমের সংখ্যা যত বাড়বে বন্ধনটা তত কাছাকাছি অবস্থান করবে। দেখো এখানে বন্ধন ক্রম 2, তাই বন্ধন দৈর্ঘ্যটা হ্রাস পেয়েছে। এখানে বন্ধন ক্রম 1, তাই বন্ধন দৈর্ঘ্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বন্ধন ক্রমের মান ভগ্নাংশ হতে পারে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে ক্রম যত বাড়ছে, বন্ধন ক্রম যত বাড়ছে, বন্ধনের দুটি পরমাণু তত কাছে আসছে, ফলে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে। এই কথাগুলো বুঝে থাকলে এবার 3 নম্বরে দেখো বেনজিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের কথা লেখা হচ্ছে 1.39। এখন এই যে 1.39 এটা কিন্তু এই দুইটা মানের মাঝখানে, অর্থাৎ এ থেকে বোঝা যায় যে আসলে বেনজিনের মধ্যে যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা, অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি অ্যালকিনের মতো নয়। যদি 1.34 অ্যাংস্ট্রম হতো তাহলে আমরা বলতাম এটা অ্যালকিনের মতো। তাহলে এটা কি হচ্ছে 1.39, অর্থাৎ কিছুটা বেশি অ্যালকিন থেকে। অ্যালকিনে হচ্ছে 1.34, এটা হচ্ছে 1.39। বন্ধন দৈর্ঘ্য কিছুটা বেড়ে যাওয়া মানে কি দাঁড়াবে? দৈর্ঘ্য বেড়ে যাওয়া মানে বন্ধন ক্রমটা কিছুটা হ্রাস পাবে। বন্ধন ক্রমটা হ্রাস পাওয়ার মানে কি দাঁড়ালো? তাহলে এইখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধনটা ছিল, এই দ্বিবন্ধনের পাই বন্ধনের ইলেকট্রনের কিছুটা মুভমেন্ট হবে। কিছুটা মুভমেন্ট হলে কি এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনটা কিছুটা হ্রাস পাচ্ছে। তার মানে এই ধারণা থেকে, অর্থাৎ অ্যালকিন এবং বেনজিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য এবং এই সূত্রটি বন্ধন ক্রমের সাথে বন্ধন দৈর্ঘ্যের যে সম্পর্কের সূত্রটি, এখান থেকে বোঝা যায় যে আসলে কার্বন কার্বন দ্বিবন্ধনটা পুরোপুরি পিওর অ্যালকিনের মতো নয়। এখানে তার কিছুটা কি মুভমেন্ট হয়, এভাবে তার কিছুটা মুভমেন্ট বা সঞ্চারণশীলতা পাওয়া যায়। এবং এই যে সঞ্চারণশীলতাটা দেখা যাচ্ছে, এই সঞ্চারণশীলতার থেকে যতগুলো স্ট্রাকচার পাওয়া যায়, 5টা বা 6টা যতগুলো স্ট্রাকচার পাওয়া যায়, ওই সবগুলো স্ট্রাকচার থেকে এই অ্যারোমেটিক যৌগগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে হয়। অর্থাৎ এখানে যদি ধরো আমরা যদি কোনো একটা অ্যারোমেটিক যৌগ সে এটা ফেনল থেকে যদি আমরা সে 6টা স্ট্রাকচার বা 5টা স্ট্রাকচার পেয়ে থাকি, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার থেকে ফেনলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যাবে না, ওই প্রত্যেকটা স্ট্রাকচার থেকে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। এটি সংক্ষেপে বলা হয় রেজোনেন্স। অর্থাৎ কোনো একটি অ্যারোমেটিক যৌগে পাই বন্ধনের সঞ্চারণশীলতার ফলে তার যে একাধিক ঘটন দেখতে পাওয়া যায়, যেই ঘটন থেকে ওই অ্যারোমেটিক যৌগের সকল বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, সেটি হচ্ছে রেজোনেন্স। আর এখানে যে কাঠামোগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার বা রেজোনেন্স কাঠামো। সো আমার মনে হয় তোমরা রেজোনেন্স বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে সংক্ষেপে বললে এই মুভমেন্টগুলো থেকে আমরা রেজোনেন্সের বিষয়টিকে ব্যাখ্যা দিব। এখন এই রেজোনেন্স আমরা আঁকবো কিভাবে? হ্যাঁ, রেজোনেন্স আঁকার কিছু বৈশিষ্ট্য আছে, কারণ এখানে তো সে কন্টিনিউয়াসলি ঘুরছে। এখন এই কন্টিনিউয়াস ঘূর্ণনের বিষয়টাকে তো আমার কোনো না কোনোভাবে বোর্ডে দেখাতে হবে, খাতায় লিখতে হবে। বলে রাখছি আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় রেজোনেন্স থেকে সব সময়ই একটা না একটা উদ্দীপক আসে, আর সেক্ষেত্রে তোমাকে অবশ্যই রেজোনেন্স আঁকা শিখতে হবে। তুমি যদি রেজোনেন্স আঁকতে না পারো তাহলে কিন্তু উচ্চতর দক্ষতা যে প্রশ্নটি আসে, অনেক সময় প্রয়োগেও আসে, সেই ক্ষেত্রে তুমি ফুল নাম্বার কখনোই পাবে না। যদি তুমি বুঝে থাকো তাহলে রেজোনেন্স আঁকা খুব সহজ, কিন্তু মুখস্থ করলে কখনোই পারবে না। আমরা এখন কয়েকটি রেজোনেন্স স্ট্রাকচার কীভাবে আঁকে সেটি দেখব। আর রেজোনেন্স আঁকার সময় মনে রাখবা এরকম একটা উভমুখী তীর চিহ্ন দেওয়া হয়। এটা জাস্ট বোঝানোর জন্য এরকম একটা উভমুখী তীর চিহ্ন দেওয়া হয়। আচ্ছা, এখন দেখো আমি ফেনলের টোটাল স্ট্রাকচারটি ড্র করেছি। এটি হচ্ছে ফেনল। বোঝানোর সুবিধার জন্য টোটাল স্ট্রাকচারটি আমি ড্র করেছি। এখানে অক্সিজেনের বাইরে 2টা মুক্তজোড় আছে, সেটিও তোমাকে দেখাতে হবে। আচ্ছা, রেজোনেন্সে দেখো স্ট্রাকচারের এই চাক্রিক স্ট্রাকচারে পাই বন্ধনগুলো ঘুরে। এখন এই ঘোরার সময় তার বাহিরে যে পার্শ্ব শিকল যদি থাকে তার উপরও কিন্তু সে একটা প্রভাব বিস্তার করে। যেমন এখানে OH মূলকটি আছে, এটি এই ভিতরের ঘূর্ণনের ফলে এর মধ্যে একটা প্রভাব বিস্তার হবে। আরেকটি কথা বলে রাখি, OH মূলকটি তুমি যে কোনো একটি পজিশনে দিতে পারতে,
সাধারণত আমরা এটা উপরের কার্বনে দেখিয়ে থাকি। তুমি চাইলে এই কার্বন অর্থাৎ যে কোনো একটি কার্বনের মধ্যেই এই OH মূলকটি তোমরা দিতে পারো। যখন OH মূলকটি তোমরা দিবে, দেওয়ার পর তার ঠিক ডানে এবং ঠিক বায়ে যেই কার্বনটি আছে OH মূলকের সাপেক্ষে সেই দুটি অবস্থান হচ্ছে অর্থ অবস্থান। অর্থাৎ এখন এখানে এই কার্বন এবং এই কার্বন এই দুটি হচ্ছে অর্থ অবস্থান, আর ঠিক অর্থ অবস্থানের পরের যেই দুটি অবস্থান আছে সেগুলো হচ্ছে মেটা। তার মানে এটি এবং এটি, এই দুটি হচ্ছে মেটা অবস্থান। আর সবশেষে হচ্ছে প্রথম প্রতিস্থাপকের সাপেক্ষে সবচেয়ে অপোজিটে অথবা ম্যাটার পরে যে একটি অবস্থান থাকে সেটি হচ্ছে প্যারা অবস্থান। তাহলে আমরা তিনটি অবস্থান দেখব, অর্থ, ম্যাটা এবং প্যারা। এভাবে মনে রাখতে হবে, অর্থ, প্যারা, ম্যাটা যাই বলি না কেন সেটা প্রথম প্রতিস্থাপকের সাপেক্ষে। প্রতিস্থাপকই যদি না থাকে তাহলে কিন্তু এই বক্তব্যটি আসবে না। আর প্রতিস্থাপক জিনিসটা কি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যে অ্যারোমেটিক যৌগের এক বা একাধিক হাইড্রোজেন, যেমন এখানে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অন্য কোনো পরমাণু বা মূলক এসে যদি যুক্ত হয় তখন তাকে বলা হয় প্রতিস্থাপক। যেমন এই ক্ষেত্রে ওএসটি হচ্ছে একটি প্রতিস্থাপক। দেখো এই কার্বনের মধ্যে কিন্তু হাইড্রোজেনটি নেই, হাইড্রোজেনটিকে প্রতিস্থাপিত করেই এই OH অংশটি এসছে। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপক, আর যেখানে রেজোনেন্স ঘটে যে চাক্রিক কাঠামোতে সেটিকে বলা হয় বেনজিন নিউক্লিয়াস, অর্থাৎ এটি হচ্ছে বেনজিন নিউক্লিয়াস। এখন আমরা মূল আলোচনায় চলে যাই, রেজোনেন্স আমরা আঁকবো কীভাবে। দেখো এটি খুবই সহজ একটি বিষয় যদি বুঝে থাকো। তোমার এই কার্বনের সাথে এখানে অক্সিজেন আছে, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হতে পারে বেনজিন চক্র থেকে কিছু ইলেকট্রন ঘনত্ব 500 শিকলের দিকে যেতে পারে, আরেকটা হতে পারে 500 শিকল থেকে কিছু ইলেকট্রন ঘনত্ব বেনজিন চক্রে বা অ্যারোমেটিক চক্রে আসতে পারে। দুইটি অপশন, দেখি আমরা কি হয়। এখানে আছে অক্সিজেন, এখানে কার্বন, তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। তাহলে তোমার মনে হতে পারে যে এখানে সিগমা বন্ধনের ইলেকট্রন খুব সম্ভবত অক্সিজেনের দিকে যাবে। আচ্ছা, যদি অক্সিজেনের দিকে যায় তাহলে তো এখানে বন্ধনই ভেঙে যাবে। তাহলে বন্ধন ভেঙে গেলে তো আমার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে যদিও অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কিন্তু অক্সিজেনের দিকে এই কার্বন অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব যাবে না। তাহলে আমরা এই অপশনটি বাদ দিলাম। এবার সেকেন্ড অপশন, তাহলে অক্সিজেন থেকে কিছু ইলেকট্রন ঘনত্ব বেনজিন চক্রের কার্বনের দিকে আসতে পারে। আচ্ছা, তাহলে কিভাবে আসবে? যেহেতু এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে আমার এখানে চারটা ইলেকট্রন আছে বা দুই জোড়া মুক্তজোড় আছে, এই মুক্তজোড় থেকে সে যদি এক জোড়া এই কার্বনের দিকে দেয় তাহলে সেই কার্বন সেটা নিচের দিকে ট্রান্সফার করতে পারবে। হ্যাঁ, তাহলে সেই কাজটি হবে। তাহলে আমরা এখানে দেখাচ্ছি এটি কার্বনের দিকে দিল। দেখো একটি দেখানোর নিয়ম হচ্ছে ওই মুক্তজোড়টি যে আমরা সিগমা বন্ধনটি লিখব তার মোটামুটি মাঝামাঝি অ্যারো চিহ্নটি এনে শেষ করতে হবে। আচ্ছা, এখন আমি একটি অপশন দেখাই, যে অপশনটি আসলে হবে না, তারপর বোঝার সুবিধার জন্য দেখাচ্ছি। দেখো এটা যদি এখানে দেয় তাহলে কি হতে পারে? এখানে আমার অক্সিজেন এইচ, এই তোমরা জানো একটা রেখা মানে দুইটা ইলেকট্রন, তাহলে এখানে দুইটা ইলেকট্রন নিচে আসলো, নিচে আসলে এখানে হবে কি? কার্বন। আচ্ছা, তাহলে এই যে দুইটা ইলেকট্রন নিচে আসলো, অ্যাকচুয়ালি অক্সিজেন কয়টা ইলেকট্রন দিল? অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে একটা ইলেকট্রন এখনও কিন্তু অক্সিজেনের নিজের জিম্মায় আছে, সে আর একটা ইলেকট্রন সে পার্শ্ববর্তী কার্বনকে দিয়ে দিয়েছে। তার মানে তার ইলেকট্রনের ঘাটতি হলো কত? একটি। তাহলে একটি ঘাটতি মানে এখানে একটি প্লাস, এখানে একটি প্লাস চিহ্ন হবে। দিলাম আমরা এখানে প্লাস চিহ্ন। এবার আমরা যদি এভাবেই রেখে দিতে চাই তাহলে ঘটনাটি কি দাঁড়ায় আমরা একটু দেখার চেষ্টা করি। আমি উপরের স্ট্রাকচারটিকে আবার লিখছি। লিখলাম এখানে কার্বন, এখানে হাইড্রোজেন। অর্থাৎ আমরা এই মুক্তজোড় ইলেকট্রন বেনজিন চক্রের দিকে ধাবিত করার পর
যদি স্ট্রাকচারটি ড্র করি তাহলে হবে কিনা সেটি দেখার চেষ্টা করছি। তাহলে দেখো এই কার্বনের এখন কি অবস্থা, এই কার্বনের কিন্তু এখন 1 2 3 4 5 পঞ্চযোজ্যতা হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে কার্বনের পঞ্চযোজ্যতা হয় না অর্গানিক কেমিস্ট্রিতে, বা সাধারণত হয়ই না। তাহলে যখন এই মুক্তজোড় ইলেকট্রনটি এখানে আসবে তখন সাথে সাথেই আবার এখানের যে পাই বন্ধন আছে সেই পাই বন্ধনটি এই কার্বনের কাছে চলে আসবে। ঘটনা দুটি একই সাথে ঘটবে, যে মুক্তজোড়টি বেনজিন চক্রে আসছে, আসার পর দেখো পরপর দুটি পাই বন্ধন হয়ে যাচ্ছে। এভাবেও মনে রাখতে পারো, পরপর দুটি পাই বন্ধন স্ট্যাবল হয় না, তাই পরবর্তী পাই বন্ধনটি তার সাথে সংযুক্ত কার্বনে মুক্তজোড় হিসাবে অবস্থান করবে। এই দুইটি ঘটনা একই সাথে ঘটবে। তাহলে এটি হচ্ছে না, এটি বাদ। আমরা এইখানে রিয়েলটি লিখি, তাহলে দেখো কার্বন এখানে যা ছিল পাই বন্ধন তাই থাকবে, এখানটাও তাই থাকবে, এইখানে OH, এখানে একটা প্লাস চিহ্ন হবে, আর এইচগুলাতেও কোনো চেঞ্জ আসবে না, যা ছিল এইচ তাই থেকে যাবে। শুধুমাত্র এই যে দুইটা পাই বন্ধনের দুইটা ইলেকট্রন আমার কি হবে, এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসার কারণে এখানে দেখো দুইটার মধ্যে একটা ইলেকট্রন কিন্তু তার নিজের আগে থেকেই ছিল, এখন সে নতুন করে একটা ইলেকট্রন পেয়েছে, তার মানে তার ইলেকট্রন কি হলো, একটা অতিরিক্ত পেল। তাহলে একটা অতিরিক্ত মানে এখানে একটা মাইনাস চিহ্ন। এইবার দেখো কি দাঁড়াচ্ছে, এই কার্বনের 1 2 3 তিনটা যোজ্যতা আছে, আর এখানে দুইটা ইলেকট্রন আছে। তাহলে 3-এ 1 2 3 তিনটার মধ্যে সে তিনটা ইলেকট্রন শেয়ার করেছে কার্বন, আর এখানে আছে দুইটা। তাহলে 3 আর 2 কত হচ্ছে 5। যোজ্যতা স্তরে তার ছিল কয়টি, 4টি, আছে এখন কতটি, 5টি। তাহলে একটি ইলেকট্রন বেশি আছে, যেহেতু একটি ইলেকট্রন বেশি আছে তাই এখানে একটি মাইনাস চিহ্ন হবে। তাহলে কেন এটা হচ্ছে না এবং কেন এটা হবে সেই ব্যাখ্যাটি আমরা দিলাম। তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি আবার ভিডিওটি পরবর্তীতে টেনে দেখবে, দেখলে আমার মনে হয় তোমার কোনো কনফিউশন থাকলে তার উত্তর পেয়ে যাবে। তারপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করবে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার খেয়াল করো, দেখো এই জায়গায় তার ইলেকট্রন ঘনত্ব কিন্তু বৃদ্ধি পেল, তখন কি হবে, তখন এই জায়গার ইলেকট্রন আবার মুক্তজোড় ইলেকট্রনটা এখানে চলে আসবে পার্শ্ববর্তী কার্বনে। তাহলে দেখো আবারও সেই পরপর দুইটা পাই বন্ধন, এই যে এখানে যেমন পরপর দুইটা পাই বন্ধন হয়েছিল, তাই এখানে কি হবে, এই পাই বন্ধনটি আবার তার পরবর্তী কার্বনের মধ্যে কি হিসাবে যাবে, মুক্তজোড় হিসাবে যাবে। আমি আবার বলছি, এখানে যে মুক্তজোড়টা ছিল মুক্তজোড়টা সে দিয়ে দিবে, কারণ রেজোন্যান্স কিন্তু কন্টিনিউয়াসলি সেই ঘটনাটা ঘটতে থাকে। তাহলে সে যখন এটা তাকে দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে এখানে কি দাঁড়াবে, পরপর দুইটা পাই বন্ধন, তাই দ্বিতীয় পাই বন্ধনটি মুক্তজোড় আকারে চলে যাবে। তাহলে আমি এখানে আবার অ্যারো চিহ্ন, ডাবল অ্যারো চিহ্ন দিচ্ছি, দিয়ে আবার স্ট্রাকচারটি দেখাই, উপরের ঘটনা যা আছে তাই থাকবে। পরীক্ষায় আসার সময় তোমাদের এরকম কার্বন দিয়ে না লিখলেও চলবে, তোমাদের এখন জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমি কার্বন দিয়ে লিখলাম, যাতে কারোর মধ্যে কোনো কনফিউশন তৈরি না হয়। তোমরা তখন জাস্ট স্কেলেটন স্ট্রাকচার অর্থাৎ কার্বন হাইড্রোজেন না দেখিয়ে যদি লেখো তাইলেও হবে। আমি লিখছি এইচ এইচ এইচ, তাহলে দেখো এইটা এখানে মুক্তজোড় আকারে চলে আসবে, আর এটা এখানে আছে। তাহলে আমি এটা মুছে ফেলছি, আমরা এখানে রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাচ্ছি। আমাকে এখানেও একটু বোর্ডটা পরিষ্কার করতে হবে, কারণ এখানে আরও সামনে কয়েকটা স্ট্রাকচার আসবে। আচ্ছা, এবার দেখো এইটাকে সেমভাবে দেখো, এখানে কার্বনের এখন 1 2 3 আর দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে দুইটি, তার মানে 5। সে একই কথা, এখানে যেমন 1 2 3 4 5 ছিল, এখানেও দেখো 1 2 3 4 5। তাহলে কি হবে, এটাও আবার পাই বন্ধন হবে। মুক্তজোড়টাকে আমরা যখন পাই বন্ধন হিসেবে দেখাচ্ছি তখন কিন্তু ঠিক মাঝখানে অ্যারো চিহ্নটা দিয়েছি, আর যখন
এইখানে 500 শিকল থেকে মুক্ত, দেখো এই যে মাঝখানে অ্যারো চিহ্ন দিয়েছি, আর পাই বন্ধনটা যখন মুক্তজোড় হচ্ছে তখন কিন্তু কর্নারে অ্যারো চিহ্ন দিচ্ছি, এই বিষয়টি মনে রাখতে হবে। তাহলে এটা এখানে আসবে, আসার সাথে সাথে তখন আবার কি হবে, এইখানের পাই বন্ধনটি এইখানে চলে আসবে। আমার মনে হয় বোঝা যাচ্ছে। এরপরের ঘটনাগুলো সহজ। একইভাবে আমি আবার লিখছি, দেখো আগের স্ট্রাকচারটা থেকেই দেখাচ্ছি, তোমার কোন জায়গায় চেঞ্জটা আসছে সেটা তোমাকে একটু নজর দিতে হবে, তাহলে আমার মনে হয় আর কষ্ট হবে না। এবার দেখো, এবার কি হবে, আবারও এটা এখানে চলে আসবে। তাহলে এটা যখন এখানে চলে আসবে তখন এই কার্বনের মধ্যে আবার 1 2 3 4 5টা হয়ে যাচ্ছে। তাহলে কার্বন তখন কি করবে, কার্বন তখন তার ইলেকট্রন ঘনত্বটি আবার তার যেই প্রতিস্থাপকটি ছিল বা পার্শ্ব শিকলটি ছিল তার দিকে এই দুটি ইলেকট্রন দিয়ে দিবে। তাহলে দিয়ে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রাকচারটি এরকম হয়। আচ্ছা, তাহলে পাই বন্ধনগুলো এভাবে হবে। এই হচ্ছে আমার রেজোনেন্স। আমি এখন যদি একটা নাম্বারিং করি, ধরো এটা 1 2 3 4 এবং 5। দেখো 1 নম্বর পজিশনে বা 1 নম্বর স্ট্রাকচারে পাই বন্ধনগুলো যেখানে ছিল এখন কিন্তু 5 নম্বর স্ট্রাকচারে সেই জায়গায় নেই। আমি যদি এটাকে 1 নম্বর কার্বন হিসাবে বিবেচনা করি, তাহলে 1 নম্বর স্ট্রাকচারে দেখো 1 আর 2 এর মধ্যে প্রথম পাই বন্ধনটি ছিল, কিন্তু আমার এখানে এসে এটি প্রথম পাই বন্ধনটি 2 আর 3 নম্বর কার্বনের দিকে চলে গিয়েছে। এভাবে অল্টারনেটিভ স্ট্রাকচারের মধ্যে সেটি মুভ করেছে। 5 নম্বর স্ট্রাকচারে যাওয়ার পর আবার রেজোনেন্স ঘটবে। রেজোনেন্স ঘটে এই ঘটনাটা আবার উল্টা দিকে ঘটে আবার এখানে চলে আসবে, আবার 1 নম্বর থেকে 5 নম্বরে যাবে, অর্থাৎ এই ঘটনাটি কন্টিনিউয়াসলি ঘটতেই থাকবে। এটি হচ্ছে রেজোনেন্স। ঠিক আছে, তাহলে যেহেতু কন্টিনিউয়াসলি এটি ঘুরছে, তাই এখানে এটি বোঝানোর জন্য এরকম একটি সর্বশেষ স্ট্রাকচার ড্র করা হয়, যেখানে আমার পাই বন্ধনটিকে আলাদাভাবে না দেখিয়ে এটা বৃত্তাকারভাবে, এরকম বৃত্তাকারভাবে ডট ডট চিহ্ন দিয়ে বৃত্ত আঁকা হয়, অথবা একবারে বৃত্ত আঁকা হয়, এইভাবে দেখানোর চেষ্টা করা হয়। তাহলে এটি হচ্ছে এক ধরনের রেজোনেন্স। আমি এবার তোমাদের বলতে চাচ্ছি, দেখো এই যে আমরা রেজোনেন্সটি অঙ্কন করলাম, এই রেজোনেন্সের মধ্যে আমার কোন কোন জায়গায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। আমি যদি 2 নম্বর স্ট্রাকচারটার দিকে তাকাই, তাহলে কোথায়, অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থ অবস্থানে। আমি যদি 3 নম্বর পজিশনটির দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এটি প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, প্যারা অবস্থানে। ঠিক অপোজিটে আবার আমি যদি এইখানে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে ঠিক এই যে কার্বনের ঠিক পরের অবস্থান, তাহলে এটি হচ্ছে অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। তার মানে কি দাঁড়ালো, আমরা একটা সামারিতে আসতে পারি। যখন বেনজিন চক্র থেকে ইলেকট্রন ঘনত্ব যখন পার্শ্ব শিকল থেকে ইলেকট্রন ঘনত্ব বেনজিন চক্রের দিকে মুভ করে, তখন সাধারণত অর্থ, প্যারা এবং অর্থ এই অবস্থানগুলোতে কি হয়, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। এখন অ্যারোমেটিক যৌগগুলো কোন ধরনের বিক্রিয়া দেয়, এটি খুব গুরুত্বপূর্ণ কথা। অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। দেখো দুইটা কথা, ইলেকট্রন আকর্ষী কেন, ইলেকট্রন আকর্ষী কারণ এখানে পাই বন্ধন আছে, পাই বন্ধনের দিকে কে আকর্ষিত হবে, ইলেকট্রোফাইল আকর্ষিত হবে। যেহেতু পাই বন্ধনটি কার্বন কার্বনের মধ্যে পাই বন্ধন আছে, আমি এর আগের যে ক্লাসটি নিয়েছিলাম ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের, সেখানে আমি বলেছিলাম যদি কার্বন কার্বন পাই বন্ধন থাকে তাহলে সেখানে কে আসবে, ইলেকট্রোফাইল আসবে। তাহলে ইলেকট্রোফাইল আসবে কেন বুঝলাম,
এবার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন কেন? খেয়াল করো, যদি সংযোজন হয়, আমরা অ্যালকিনের ক্ষেত্রে জানি যে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া হয়, কিন্তু এখানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন কেন? যদি আমার এখানে সংযোজন হতো তাহলে তার ভিতরের যে রেজোনেটিং স্ট্রাকচারটি ছিল সেটি কি হতো? নষ্ট হয়ে যেত। তো সে চায় না তার ভিতরের স্ট্রাকচারটি কি হোক, নষ্ট হয়ে যাক। ধরো তুমি কোনো একটি সুন্দর করে বাসা বানিয়েছো, তুমি বিল্ডিং করেছো, তুমি তো চাইবে না যে তোমার বিল্ডিংটি কি হোক, নষ্ট হয়ে যাক। তো সেক্ষেত্রে তারা কি করে, তার এই ভিতরের স্ট্রাকচারটি যাতে নষ্ট না হয়, তাই এই পাশের যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটি এই ক্ষেত্রে স্যাক্রিফাইস করে। হাইড্রোজেনটি স্যাক্রিফাইস করে সেই জায়গায় কে আসে? অন্য কোনো প্রতিস্থাপক আসে। তাই এটাকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো কেন এটিকে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তো আমরা এইবার আরেক ধরনের স্ট্রাকচার দেখব। এই স্ট্রাকচারে আমরা দেখলাম যে পার্শ্ব শিকল থেকে আমার ইলেকট্রন ঘনত্ব কি হচ্ছে, বেনজিন চক্রের দিকে আসতেছে। এবার আমরা উল্টা ঘটনাটা দেখি, যেহেতু ঘটনা দুইটি, আমাকে দুইটি দেখতে হবে। আমি এখানে একটি যৌগ আছে, এটি হচ্ছে কি, হ্যাঁ এটির নাম হচ্ছে বেনজালডিহাইড। তোমরা সবাই জানো এটির নাম হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইড। আচ্ছা, এই জায়গায় কি হয় দেখো, পার্শ্ব শিকলে এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে দুইটি তড়িৎ ঋণাত্মকতা সমান। এখন যদি নিউক্লিয়াসের, বেনজিন নিউক্লিয়াসের কার্বন এখান থেকে পার্শ্ব শিকলের কার্বন থেকে ইলেকট্রন ঘনত্ব টানতে চায়, কোনো স্কোপ নেই। কেন স্কোপ নেই? কারণ এই কার্বনের মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, কিংবা এখানে কোনো পাই বন্ধন নেই। তাহলে কি করা যায়? তাহলে খেয়াল করো, পার্শ্ব শিকলের কার্বন কিন্তু অধিক তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের সাথে কানেক্টেড। তাহলে এই অক্সিজেনের কিন্তু একটা নিজের দিকে ইলেকট্রন টানার প্রবণতা আছে। তাহলে সে কি করবে? তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্বটা টেনে নিতে পারে। আচ্ছা, সে যদি তার নিজের দিকে টেনে নেয় তাহলে তো এই কার্বনের মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। এই কার্বন ইলেকট্রন ঘাটতি দেখা দিলে সে নিউক্লিয়াসের কার্বনের দিকে প্রেসার দিবে যে আমাকে ইলেকট্রন ঘনত্ব দাও। নিউক্লিয়াসের কার্বনের দিকে যখন ইলেকট্রন ঘনত্ব সে চাইবে, তখন নিউক্লিয়াস কি করবে? কেন্দ্র থেকে ইলেকট্রন ঘনত্ব টানবে। তাহলে সে কেন্দ্র থেকে ইলেকট্রন ঘনত্বটা যদি এইখানে চলে আসে, আর তাহলে এইখানে কার্বনের চতুর্যতা ফিল আপ হবে। আমরা স্ট্রাকচারের মাধ্যমে দেখি, আমি আবার ড্র করছি। দেখো, আমি তোমাদের এখানে ডিটেল স্ট্রাকচারটি ড্র করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি আবারও বলছি, মেইন পরীক্ষা যখন আসবে তোমরা এই কার্বন আর হাইড্রোজেন বেনজিন নিউক্লিয়াসে যদি নাও দেখাও কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এখানে অক্সিজেন, এখন এই অক্সিজেনের মধ্যে এই যে সে দুইটা ইলেকট্রন পেলো, আগে থেকে তার ছিল 4টি ইলেকট্রন, তাহলে 4 আর 2 6 মানে সে কি একটা, আসলে এখানে একটা তো তার আগে থেকে নিজে ছিল, সে এখন অতিরিক্ত একটা ইলেকট্রন নিয়েছে। তার মানে সেখানে কি হচ্ছে, এইখানে আমার একটা ইলেকট্রন অতিরিক্ত হয়েছে। আচ্ছা, ওকে, তোমাদের মনে হয় একটা প্রশ্ন ছিল যে হাইড্রোজেন স্যাক্রিফাইস করে বলতে কি বোঝায়। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। স্যাক্রিফাইস বলতে যেটা বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো আমরা এখানে শুধুমাত্র রেজোনেন্স বিষয়টি আমরা দেখেছি। আমি বলেছিলাম যে যখন এই যৌগটি কোনো বিক্রিয়ায় পার্টিসিপেট করবে তখন সেখানে কি হবে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, আমি তাহলে তোমাদের প্রশ্নটির আগে উত্তর দিয়ে নিই। যেমন ধরো আগের যে স্ট্রাকচারটি ছিল ফেনলের, এটি ছিল ফেনলের স্ট্রাকচার। এখানে আমি ধরো ফেনলের ক্লোরিনেশন করব ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে। যখন এই ক্লোরিনেশনটি করব তখন এই ক্লোরিনটা এখানে অর্থ অবস্থানে যুক্ত হবে, একবার প্যারা অবস্থানে যুক্ত হবে। তাহলে আমি এখানে দিলাম OH, এইখানে সে একবার যুক্ত হলো অর্থ অবস্থানে। দেখো, এই যে যখন ক্লোরিনটা এখানে যুক্ত হলো, তোমরা জানো যে প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন আছে কার্বনের সাথে, এটি ছাড়া। তাহলে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে ক্লোরিনটি আসবে। এই যে হাইড্রোজেন চলে গেল, এটাকে আমি বলেছি স্যাক্রিফাইস করা, যে হাইড্রোজেন স্যাক্রিফাইস করলো। কেন স্যাক্রিফাইস করলো? তার পাই বন্ধনটিকে অক্ষত রাখার জন্য। আবার কি হবে, এই জায়গাতে তোমার আরেকটা আসবে, সেটা আসবে কোথায়, প্যারা পজিশানে,
অর্থ এবং প্যারা, এই প্যারা পজিশনও যে হাইড্রোজেন ছিল সে হাইড্রোজেনটি এখানে কি করবে, স্যাক্রিফাইস করবে। এটি স্যাক্রিফাইস বলতে অ্যাকচুয়ালি এটিকেই বোঝানো হচ্ছে। আমরা জাস্ট আজকে রেজোনেন্স দেখেছি, এই রেজোনেন্সে আমরা দেখেছি যে যদি বেনজিন চক্রের দিকে পার্শ্ব শিকল ইলেকট্রন ঘনত্ব দেয় তখন অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ে। তোমরা একটু ভিডিওটি টেনে দেখো যে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব টানে বৃদ্ধি পায়, আর ওই বৃদ্ধি পাওয়ার কারণে ওই জায়গাগুলোতে ইলেকট্রোফাইল আসে, যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি। আর যখন ইলেকট্রোফাইলটি আসে তখন ওই স্থানের হাইড্রোজেন বের হয়ে যায়, প্রতিস্থাপিত হয়ে যায়। এটিকে আমি বলেছি স্যাক্রিফাইস করা। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমি এই স্ট্রাকচারটি শেষ করে আজকের ক্লাস শেষ করব। খেয়াল করো, এখানে আমরা যে আলোচনায় ছিলাম যে পার্শ্ব শিকল কী করছে, ইলেকট্রন ঘনত্ব টেনে নিচ্ছে। টেনে নেওয়ার কারণে এই জায়গায় যে পাই বন্ধন ছিল, পাই বন্ধন থেকে সে কিন্তু ইলেকট্রন ঘনত্ব দিয়ে দিল। এই দুইটি জায়গা সেম থাকবে। আচ্ছা, এখন দেখো এই কার্বনের যোজ্যতা কয়টি, 1 2 3। তার মানে একটি যোজ্যতা কম আছে, তাই এখানে কি হবে, প্লাস। এই কার্বনের যোজ্যতা 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, সব কিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা প্লাস পেলাম। এবার আমরা দ্বিতীয় স্ট্রাকচারে চলে যাই। এই প্লাস থাকার কারণে দেখো ইলেকট্রন ঘনত্ব এখানে কম, তাই পাই বন্ধনের ইলেকট্রন তখন এই পার্শ্ববর্তী অঞ্চলে যাবে। এই অ্যারো চিহ্নটি তোমরা বাহির দিয়েও দেখাতে পারো, ভিতর দিয়েও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে পাই বন্ধনটি পার্শ্ববর্তী কার্বনে যখন যাবে তখন অ্যারো চিহ্নটি মাঝখানে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাঝখানে হবে, এটিকে তোমার কর্নারে দেওয়া যাবে না। আরেকটি কথা বলে রাখি, দেখো একটি যে কোনো রেজোনেটিং স্ট্রাকচারে মোট চার্জের সংখ্যা সমান হবে। তুমি দেখো এখানে কিন্তু মোট চার্জ ছিল না, আর এখানে তুমি তাকাও দ্বিতীয় স্ট্রাকচারটির দিকে, একটি প্লাস এবং একটি মাইনাস। তার মানে আগে মোট চার্জ 0, পরবর্তীতেও কিন্তু মোট চার্জ 0, কারণ একটি প্লাস আর একটি মাইনাস ব্যালেন্স হয়ে যায়, দুইটি প্লাস দুইটি মাইনাস ব্যালেন্স হয়ে যায়। সো তোমার স্ট্রাকচারটি ঠিক হচ্ছে কি না সেটা কিন্তু তুমি রেজোনেন্স আঁকার সময় খেয়াল রাখবে, প্লাস এবং মাইনাসগুলো ঠিকমতো বসছে কিনা। তো যাই হোক, আমরা তারপরের স্ট্রাকচারে চলে যাই। তোমাদের এর পরের ক্লাসটি আইসিটির ক্লাস, সেটি অবশ্যই হবে। আমি ক্লাসটি শেষ করেই, তোমাদের স্যারও চলে আসছেন, তারপরেই আমাদের আইসিটির ক্লাস শুরু হয়ে যাবে। আমি এখানে দিলাম অক্সিজেন 1 2 3 4 5 6। এইখানে দেখো এটা এখানে চলে আসবে, তাহলে 1 2 3 4। বাট এই জায়গাটাতে দেখো এখন এই যে পাই বন্ধনের দুইটা ইলেকট্রন কিন্তু এখন এই জায়গায় চলে এসছে। তার মানে এই কার্বনের মধ্যে আবার 1 2 3 আবার ঘাটতি দেখা দিল এই কার্বনে, আর এখানে যা আছে তাই থাকবে। একটুগুলো মুছে দেই তাহলে আমার রাখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখো আবারও এই কার্বনের মধ্যে ঘাটতি, তাহলে কি হবে, ইয়েস পার্শ্ববর্তী, আমি এটা এবার একটু বাইরে দিয়ে দেখাই, পার্শ্ববর্তী পাই বন্ধনটা এখানে আসলো। এখানে যা আছে তাই দেখানো হচ্ছে। অক্সিজেন 1 2 3 4 5 6, এটা মাইনাস, এটা এখানে ছিল, এটা এখানে আসবে। দেখো এটি এখানে চলে আসলো, তাহলে এই কার্বনে এখন এই কার্বনে আবারও 1 2 3, তার মানে আবার এই কার্বনের ঘাটতি দেখা দিল। তার মানে রেজোনেন্সের ধনাত্মক চার্জটি দেখো কন্টিনিউয়াসলি কিন্তু মুভ করছে। আমার প্রথমে এই জায়গায় ছিল, পরে নিচে গেল, পরে এখানে আসলো, পরে আবার এটি এখন উপরের সাথে ব্যালেন্স হয়ে যাবে। কি হবে, এই প্লাস চিহ্ন যেহেতু আছে তাই এখান থেকে পাই বন্ধনটা এখানে আসবে। আচ্ছা, এখান থেকে যদি আসে তাহলে এই কার্বনের আবার ঘাটতি দেখা দিচ্ছে, তাই এই যে অক্সিজেন সর্বপ্রথম যে দুইটা ইলেকট্রন অতিরিক্ত জোর করে টেনে নিয়েছিল সে আবার এই দুইটি ইলেকট্রন কার্বনকে দিয়ে দিবে। তাহলে দিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, দেখো সেই আগেরটার সাথে একটা সিমিলারিটিস আমরা পাবো। এখানে আমরা হাইড্রোজেনগুলো দেখাচ্ছি। এই আমার পাই বন্ধন এখানে ছিল। এবার খেয়াল করো এই জায়গায় পাই বন্ধন আসলো, দিলাম এই জায়গায় পাই বন্ধন, এই জায়গার পাই বন্ধনটি নেই, তাহলে সিগমা বন্ধন। এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় মুক্তজোটটা এখন পাই বন্ধন হবে, দিলাম। এই জায়গায় মাইনাস ছিল, তার মানে কি একটি ইলেকট্রন বেশি ছিল। এখন দেখো দুইটি ইলেকট্রনের মধ্যে একটি কিন্তু এখনও অক্সিজেনের মধ্যে আছে, আর আরেকটি ইলেকট্রন সে কার্বনকে দিয়ে দিয়েছে।
তার মানে সে কার্বনকে আসলে দিল কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন। যদিও দুইটি দিচ্ছে, দুইটির মধ্যে একটি সে রেখে দিচ্ছে, তার মানে সে দিচ্ছে একটি। তাহলে একটি মাইনাস ছিল, একটি মাইনাস থেকে একটি ইলেকট্রন দিয়ে দিলে সে নিউট্রাল হয়ে যাবে। আর এই জায়গায় একটি প্লাস ছিল, এই যে দেখো এই যে দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রনের একটি ইলেকট্রন কিন্তু এখনও এই কার্বনের সাথে আছে, আর এই ইলেকট্রনটি এখন এই কার্বন পেয়ে যাচ্ছে। তাহলে যার একটি প্লাস থাকে সে যদি একটি ইলেকট্রন পায় তখন সে নিউট্রাল হয়ে যায়। এবার আমি আবারও সে নাম্বারিং করি, এটা 1 2 3 4 5। দেখো এখন 1 আর 5 নম্বরে কিন্তু পাই বন্ধনগুলো অল্টারনেটিভ স্ট্রাকচারে চলে এসছে, ঠিক আগেরটির মতো। এবার আমরা দেখি কোন জায়গায় কি হলো। দ্বিতীয় স্ট্রাকচারে অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস, তাহলে এখানে অর্থতে হ্রাস, এইটা প্যারাতে হ্রাস। আমরা আগের স্ট্রাকচারে কিন্তু উল্টাটা দেখেছিলাম, অর্থ প্যারাতে বৃদ্ধি ছিল, এখানে অর্থ এবং প্যারাতে হ্রাস, এখানে হ্রাস। তোমরা জানো প্লাস মানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়া, তাহলে অর্থতে হ্রাস। আচ্ছা, একটু খুব ভালো করে বুঝতে হবে, ফিনিশিং কথা। ইলেকট্রোফাইল আসবে, ইলেকট্রোফাইলের কি দরকার? ইলেকট্রন দরকার। আচ্ছা, যেই জায়গায় ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে সেই জায়গায় কি ইলেকট্রোফাইল আসবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে ইলেকট্রোফাইল কিন্তু যেই জায়গাগুলোতে ইলেকট্রন ঘনত্ব নেই ওই জায়গাগুলোতে গিয়ে অ্যাটাক করবে। সরি, ইলেকট্রোফাইল হচ্ছে যেই জায়গাতে ইলেকট্রন ঘনত্ব আছে, আমি আবার বলছি, ইলেকট্রোফাইল হচ্ছে যে জায়গাতে ইলেকট্রন ঘনত্ব আছে সেই জায়গায় অ্যাটাক করবে, তার মানে অর্থ কিংবা প্যারাতে অ্যাটাক করবে না। তাহলে পজিশন কয়টা? 3টা, অর্থ, প্যারা, মেটা। তার মানে এই যৌগটি যদি বিক্রিয়া করে তাহলে এই পজিশানগুলোতে এসে অ্যাটাক করবে। তার মানে এই প্রতিস্থাপকটি হচ্ছে মেটা নির্দেশক। মেটা নির্দেশক মানে কি? যেই প্রতিস্থাপকের কারণে মেটা পজিশনে এসে ইলেকট্রন ঘনত্ব যুক্ত হয় সেটিকে বলা হয় মেটা নির্দেশক। আগেরটি ছিল কি? অর্থপ্যারা নির্দেশক। যেই প্রতিস্থাপকের কারণে একবার অর্থতে এবং একবার প্যারাতে এসে ইলেকট্রন ঘনত্ব যুক্ত হয় তাকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক। সো আমার মনে হয় বুঝতে পেরেছো। তাহলে আমি যদি আগের উদাহরণটি দিয়ে ছোট্ট করে বিক্রিয়াটি দেখাই, যে বেনজালডিহাইড, আমার এটা হচ্ছে বেনজালডিহাইড, আমি সংক্ষেপে লিখলাম, এটার সাথে যদি সেমভাবে ক্লোরিনেশন করি ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে কি হবে? তাহলে আমার এখানে একটি পজিশানে, তার মানে মেটা পজিশানে ক্লোরিনটা এসে একবার যুক্ত হবে, এখানে কিন্তু আর দুইটি পাওয়া যাবে না। তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি দেখলাম? আমরা দেখলাম অ্যারোমেটিক যৌগের রেজোনেন্স কি, রেজোনেন্সটি কিভাবে সংগঠিত হয় এবং পার্শ্ব শিকলের কারণে কখনো অর্থপ্যারাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, কখনো অর্থপ্যারাতে ইলেকট্রন ঘনত্ব কমে, এবং তার উপর ভিত্তি করেই আমরা কি করছি? আমরা ভবিষ্যৎবাণী করতে পারছি যে কোনো একটি অ্যারোমেটিক যৌগ যখন কোনো একটি রিয়েজেন্ট বা বিকারকের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়াটির ফলে এটি কি অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে নাকি মেটা অবস্থানে যুক্ত হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটু জটিল, তোমাকে বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে, ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো যাই হোক, আজকেই হচ্ছে ঈদের আগে সর্বশেষ ক্লাস। সো তোমরা বাসায় থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, প্রভাষক রসায়ন, চাঁদপুর সরকারি কলেজ, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।